আজ আমরা একটা বিশেষ বিধানসভা কেন্দ্রকে নিয়ে কাটাছেড়া করব, পশ্চিমবঙ্গের সবং। আমাদের মূল লক্ষ্য হল একেবারে মাঠের বাস্তবতাকে বোঝা, কিভাবে মানুষের রায় তৈরি হয় আর কেনই বা সেই রায় মাত্র একটা নির্বাচনে আমূল বদলে যেতে পারে। চলুন প্রথমে জায়গাটাকে একটু চিনে নিই। পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ সমভূমিতে অবস্থিত এই সবং, এই কেন্দ্রটি আমাদের আজকের আলোচনার ফোকাস, কারণ এখানকার রাজনৈতিক পটপরিবর্তন অনেক গভীর এবং গুরুত্বপূর্ণ গল্পের ইঙ্গিত দেয়। একটু ভেবে দেখুন, যে আসনে ২০১৬ সালে জয়ের ব্যবধান ছিল প্রায় ৫০,০০০ ভোট, সেখানে মাত্র ৫ বছরে কি এমন হলো যে সেটা ১০,০০০-এর নিচে নেমে এলো? আর এর পেছনে ছিল এক নতুন রাজনৈতিক শক্তির এক অভাবনীয় উত্থান। এই নাটকীয় পরিবর্তনটাই আমাদের আজকের অনুসন্ধানের কেন্দ্রবিন্দু। এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের কয়েকটা ধাপে এগোতে হবে। প্রথমে আমরা সবংয়ের পরিস্থিতিটা খতিয়ে দেখব, তারপর সেখানকার মানুষের মনের কথা বোঝার চেষ্টা করব। এরপরে আমরা ২০২১-এর ফলাফলকে বিশ্লেষণ করব এবং এর পেছনের আসল কারণগুলো খুঁজে বের করব। সবশেষে ভবিষ্যতের জন্য একটা সম্ভাব্য রূপরেখা নিয়ে আলোচনা করা যাবে। তাহলে চলুন শুরু করা যাক প্রথম ধাপ দিয়ে, সবংয়ের মাটি আর তার মৌলিক চরিত্রটাকে চিনে নেওয়া যাক, কারণ সব পরিবর্তনের শুরু তো সেখান থেকেই। যে কোনো জায়গার রাজনীতি বুঝতে গেলে সবার আগে সেখানকার মানুষের জীবনযাত্রাকে বুঝতে হয়। সবংয়ের সাধারণ মানুষের আর্থ-সামাজিক বাস্তবতা ঠিক কেমন? কোন বিষয়গুলো তাদের রোজকার জীবন আর সিদ্ধান্তকে প্রভাবিত করে? চলুন সেই স্পন্দনটা অনুভব করার চেষ্টা করি। এখানকার জনসংখ্যার বিন্যাসটা বেশ গুরুত্বপূর্ণ। প্রায় ৯৪% হিন্দু এবং ৬% মুসলিম। তবে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বিষয় হল তফসিলি জাতির জনসংখ্যা প্রায় ১৩%-এর বেশি, যা নির্বাচনের অঙ্কে একটা বড় ভূমিকা পালন করে। অর্থনৈতিকভাবে এখানকার ছবিটা কিন্তু বেশ চিন্তার। অর্ধেকেরও বেশি কর্মী, মানে প্রায় ৫৫% মানুষ এমন সব কাজে যুক্ত যা স্থায়ী নয়, যার কোনো সুরক্ষা নেই। এটা কিন্তু একটা গভীর কর্মসংস্থান সংকটের দিকে ইঙ্গিত করে। আর এই সংখ্যাটা দেখুন, 99.21%। এটা কিন্তু শুধু একটা পরিসংখ্যান নয়, এটা প্রমাণ করে যে সবংয়ের ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার নিয়ে কতটা সচেতন এবং সক্রিয়। তারা তাদের আওয়াজটা জোরালোভাবে শোনাতে চান। এই সব শুকনো সংখ্যার পেছনেই লুকিয়ে আছে মানুষের প্রতিদিনের লড়াই। প্রতি বছর শিলাবতী আর কংসাবতীর বন্যা এখানকার মানুষের জীবনকে একেবারে তছনছ করে দেয়। চাষের জমি জলের নিচে চলে যায়, জীবিকা সংকটে পড়ে, আর এই জমে থাকা ক্ষোভ আর হতাশা সেটাই তো ভোটের বাক্সে গিয়ে আছড়ে পড়ে। তো এই রকম একটা আর্থসামাজিক আবহের মধ্যেই কিন্তু ২০২১-এর ভোটের মঞ্চটা তৈরি হয়েছিল। কারা ছিলেন মূল প্রতিদ্বন্দ্বী, তাদের শক্তি আর দুর্বলতাই বাকি ছিল? চলুন এবার সেই রাজনৈতিক লড়াইয়ের গভীরে যাওয়া যাক। লড়াইটা ছিল বেশ জমজমাট। একদিকে ছিলেন একজন অত্যন্ত অভিজ্ঞ রাজনীতিবিদ, যার হাতে ছিল রাজ্যের ক্ষমতা আর একটা মজবুত সংগঠন, আর অন্যদিকে চ্যালেঞ্জার হিসেবে উঠে এসেছিলেন একজন তৃণমূল স্তরের সংগঠক, যার পেছনে ছিল একটা ক্রমবর্ধমান দলের সমর্থন আর সাধারণ মানুষের বিশ্বাস। লড়াইটা ছিল অভিজ্ঞতার সঙ্গে পরিবর্তনের আকাঙ্ক্ষার। তো প্রশ্ন হল, বিরোধী শিবিরের কাছে সুযোগটা তৈরি হল ঠিক কোথায়? আসলে বেশ কয়েকটা গোষ্ঠীর মধ্যে অসন্তোষ জমা হচ্ছিল। যেমন ধরুন কংগ্রেস বা বামেদের পুরনো সমর্থক যারা হতাশ, বা ধরুন তৃণমূলের সেই সব সমর্থক যারা স্থানীয় নেতৃত্বে খুশি নন। এর সাথে ছিল নিয়োগ দুর্নীতিতে বীতশ্রদ্ধ যুব সমাজ এবং উন্নত নিরাপত্তা চাওয়া মহিলারা। এরাই হয়ে উঠেছিলেন পরিবর্তনের অনুঘটক। এখানে একটা কথা মনে রাখা খুব জরুরি। গণতন্ত্রে রাজনৈতিক আলোচনা বা বক্তৃতা একটা বিরাট বড় দায়িত্ব। এটা সবসময় তথ্যের ওপর ভিত্তি করে এবং পারস্পরিক সম্মান বজায় রেখে হওয়া উচিত, যাতে ভোটাররা কোনোরকম বিভ্রান্তি ছাড়াই স্বচ্ছভাবে নিজেদের সিদ্ধান্ত নিতে পারেন। এটাই আমাদের সাংবিধানিক মূল্যবোধের মূল কথা। এতক্ষণ আমরা ওপরের ছবিটা দেখলাম। এবার চলুন একটু গভীরে যাই, সেই মূল কারণগুলোর দিকে নজর দিই, যা সবংয়ের রাজনৈতিক হাওয়াকে পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিল। মাটির নিচে জমে থাকা সেই ফাটলগুলো এবার দেখার চেষ্টা করব। এই একটা কথাই যেন এলাকার হাজার হাজার মানুষের মনের কথা। বছরের পর বছর ধরে বন্যা নিয়ন্ত্রণে শুধু প্রতিশ্রুতিই দেওয়া হয়, কিন্তু ভাঙা বাঁধ আর সারানো হয় না।
মানুষের মূল ক্ষোভটাই এখানেই যে তাদের দেওয়া করের টাকা আসলে কোথায় যাচ্ছে তার কোনো স্বচ্ছতা নেই। সাধারণ মানুষের জীবনের সাথে জড়িয়ে থাকা আরেকটা বড় সমস্যা হল গণবণ্টন ব্যবস্থার দুর্নীতি। এখানকার কৃষকরা ভালো ধান ফলান, কিন্তু রেশনে মানুষকে দেওয়া হয় অত্যন্ত নিম্নমানের চাল। রাষ্ট্র আর সাধারণ নাগরিকের মধ্যে যে বিশ্বাসের সম্পর্ক, সেটা তো এখানেই ভেঙে যায়। আর শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি, এই একটা ঘটনাই শিক্ষিত যুব সমাজ আর তাদের পরিবারের মনে এক গভীর হতাশা আর বঞ্চনার জন্ম দিয়েছিল। ভাবুন তো সেই ছেলে মেয়েদের কথা যারা বছরের পর বছর পরিশ্রম করে পরীক্ষায় পাশ করার পরেও চাকরি পায় না। তখন তো পুরো ব্যবস্থার উপর থেকেই বিশ্বাস উঠে যায়। এটাই কিন্তু শাসক দলের বিরুদ্ধে ক্ষোভের একটা অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছিল। শুধু এগুলোই নয়, এর সাথে যোগ হয়েছিল আরও বেশ কিছু কারণ, যেমন কাটমানি নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ, নির্বাচন পরবর্তী হিংসার ভয়, শরণার্থী মানুষদের মধ্যে নাগরিকত্ব পাওয়ার আকাঙ্ক্ষা এবং সংখ্যালঘু তোষণের মতো অভিযোগ। এই সব কিছু মিলিয়েই একটা শক্তিশালী সরকারবিরোধী হাওয়া তৈরি হয়েছিল। এই যে এতগুলো সমস্যা, এত জমে থাকা ক্ষোভ, এর মোকাবিলা করতে গেলে একটা পরিষ্কার দিশা বা রূপরেখার প্রয়োজন ছিল। এখান থেকেই আমরা আলোচনা করব একটি সম্ভাব্য সমাধানের নীল নকশা নিয়ে। এই সমাধানের কৌশলটাকে একটা প্রতীকী নাম দেওয়া যেতে পারে চতুর্মুখ মতবাদ। মানে এটা এমন একটা প্রচার কৌশল যা 4টে ভিন্ন দিক আছে, যাতে সমাজের বিভিন্ন স্তরের মানুষের চাহিদা আর ভাবনার সাথে সংযোগ তৈরি করা যায়। এই 4টে দিককে শিব, বিষ্ণু, ব্রহ্মা এবং দুর্গার প্রতীকের মাধ্যমে বোঝানো হয়েছে। এর প্রথম দুটো মুখ হল আক্রমণ আর আশ্বাস। একদিকে শিবের প্রতীকের মাধ্যমে শাসক দলের দুর্নীতি, বিশেষ করে শিক্ষক নিয়োগ বা রেশন কেলেঙ্কারি আর আইন শৃঙ্খলার ব্যর্থতাকে তীব্রভাবে আক্রমণ করা। অন্যদিকে বিষ্ণুর প্রতীকের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলোর ধারাবাহিকতা দেখিয়ে মানুষকে স্থিতিশীলতার আশ্বাস দেয়া। আর বাকি দুটো মুখ হল ভবিষ্যৎ আর সুরক্ষা। ব্রহ্মার প্রতীকের মাধ্যমে প্রযুক্তি, উদ্ভাবন আর উন্নয়নের এক নতুন স্বপ্ন দেখানো, আর দুর্গার প্রতীকের মাধ্যমে নারী সুরক্ষা এবং হিন্দু ও শরণার্থী সম্প্রদায়ের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দেওয়া। কিন্তু দেখুন, শুধু কথাই তো আর চিড়ে ভাজে না। তাই এই কৌশলের সঙ্গে কিছু নক্কর উন্নয়নমূলক প্রতিশ্রুতির কথাও বলা হয়েছিল, যেমন রাস্তা মেরামত, বাঁধ নির্মাণ বা কৃষিভিত্তিক শিল্প স্থাপন। আর শুধু তাই নয়, প্রত্যেকটা প্রকল্পের জন্য আনুমানিক খরচ, সময়সীমা এবং তার থেকে কি ফল পাওয়া যাবে সেটারও উল্লেখ ছিল। এটা মানুষের মনে বিশ্বাস ফেরানোর একটা বড় চেষ্টা। এখনকার প্রচার তো অনেকটাই ডিজিটাল, আর এখানেই একটা বড় দায়িত্বের প্রশ্ন এসে যায়। ভারতের নতুন ডেটা সুরক্ষা আইন অনুযায়ী কোনো ভোটারের ব্যক্তিগত তথ্য ব্যবহার করার আগে তার স্পষ্ট অনুমতি নেওয়াটা বাধ্যতামূলক। মানুষের তথ্যের গোপনীয়তা রক্ষা করা একটা আইনি এবং নৈতিক দুইই দায়িত্ব। কৌশল তো বানানো হলো, কিন্তু আসল খেলা তো হয় মাঠে। সেরা নীলনকশাও তো ব্যর্থ হতে পারে যদি তাকে ঠিকঠাকভাবে কাজে লাগানো না যায়। তাহলে কিভাবে এই ব্লুপ্রিন্টকে একটা বিজয়ী অভিযানে পরিণত করা সম্ভব? চলুন সেটাই দেখি আমাদের শেষ পর্বে। এখানেই কৌশল আর কার্যকলাপের ফারাকটা বুঝতে হবে। বড় সিদ্ধান্ত, যেমন কোন ইস্যুতে প্রচারে জোর দেওয়া হবে, সেটা হলো কৌশল বা স্ট্র্যাটেজি। আর সেই কৌশলকে বাস্তবায়িত করার জন্য প্রতিদিনের ছোট ছোট কাজ, যেমন বুথ স্তরে প্রস্তুতি বা ডিজিটাল প্রচার সামলানো, সেটা হলো কার্যকলাপ বা অপারেশন। এই দুটোর মধ্যে সঠিক তালমেল না থাকলে জয় প্রায় অসম্ভব। সব মিলিয়ে আমাদের সামনে একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায়। যখন সাধারণ মানুষের মৌলিক শাসন ব্যবস্থার উপর থেকেই বিশ্বাসটা টলে যায়, তখন কি শুধু একটা নতুন উন্নয়নের স্বপ্ন দেখিয়ে তাদের আস্থা ফিরিয়ে আনা সম্ভব? সবংয়ের এই কাহিনী আমাদের এই গভীর প্রশ্নটা নিয়েই ভাবতে বাধ্য করে। আপনি যদি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকার উন্নতি করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে mgr@blueprintstrategies.ai এ যোগাযোগ করুন বা 0800-4204-1602 নম্বরে ফোন করুন। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।